মোড়া আমাদের অবাক করেছে। আমরা কিন্তু আগা থেকে বুঝতেই পারিনি এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা। কি অদ্ভুতভাবে প্রাকৃতিক একটা সৌন্দর্যতা এখানে উপভোগ করলামই আমরা। একদম দৃষ্টিনন্দন একটা ব্যাপার আর কি। আর হচ্ছে এই যে পাহাড়ের গায়ে মূর্তি যে বানানো, পাথর কেটে কেটে বড় বড় বিরাট বিরাট মূর্তি, কে বানালো, কবে বানালো, কেন বানালো, মানে খুব অবাক কাণ্ড লাগছে। আর এই যে নৌকায় চড়া, এর এত সুন্দর লাগছিল নৌকার যাত্রাটা। খুব ধীরে ধীরে নৌকাটা চালাচ্ছিল আর জলের মধ্যে একদম স্তব্ধ, মানে থেমে থাকা জল, জলের কোনো গতি নেই। আর তার মধ্যে ছিল পাখির কোলাহল, ব্যাস, আর কোনো আওয়াজ ছিল না। দারুণ ছিল, খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা, সত্যিই সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর এটাকে প্ল্যানিং করে বানিয়েছে এত সুন্দর, সত্যি দারুণ। গেল কই এরা সব? অনেকটা রাস্তায় কিন্তু আমরা সিঁড়ি বেয়ে উঠলাম। সব থেকে ভালো লাগছিল কি, এখানে আর কোনো দর্শনার্থী ছিল না, আমরাই শুধুমাত্র। যার ফলে কী ছিল, মানে কোনো কোলাহল নাই, কিচ্ছু নেই, নিজেদের মধ্যে আমরা কথা বলছিলাম আর দেখছিলাম। অপূর্ব কৃত্রিমভাবে হাঁটার পথ তৈরি করে পাহাড়ের গুহা অবধি দর্শকদেরকে নিয়ে আসা, ট্যুরিস্টদের নিয়ে আসা, ভ্রমণ পিপাসু যারা রয়েছে তাদেরকে নিয়ে আসা, দারুণ প্রয়াস। সরকার এই জায়গায় একটা দারুণ ব্যবস্থা করেছে। আমরা এখানে পায়ে হেঁটে হেঁটে আসলাম, খুব ভালো লাগলো। এই দেখো কীভাবে এখন আমরা নিচে হাঁটছি। হ্যাঁ, খুব সুন্দর, এই জায়গাটা খুব ভালো করেছে। এটা দেখতে ভালো, অবশ্যই মিস করবে না। ছবি মোড়াতে আসলে এই জায়গাটা অবশ্যই। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, সবাই খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ জায়গা, সবাই খুব আনন্দ পেয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা কেউ মিস করবে না। অবশ্যই দেয়ালের মধ্যে এগুলো কে এঁকেছে কে জানে, পাথরের মধ্যে। এই যে ভোলে বাবা, জয় ভোলে বাবা। এই যে এখন ফেরার সময় এই যে আমরা নিচে নামছি, এটাও কিন্তু বেশ রোমাঞ্চকর ব্যাপার। খুব মজা লাগছিল। এই যে শিলাদি খুব ধীরে ধীরে, আর ওই যে দূরে শম্পা খুব ভয় পাচ্ছে সব নামার জন্য। আমাদের যে নৌকার যে মাঝি, সেই আমাদেরকে ধরে ধরে নামালো সবাইকে। খুব ইন্টারেস্টিং, খুব এনজয় করেছি এইখানে। বেশ কিছু সময় লেগেছিল, আমরা ঘন্টাখানেক ছিলাম এখানে। তবে ছবি মোড়া মনে রাখার মতন। আমাদের এখনও কিন্তু আহার করা হয়নি, আমাদের আহার সাথেই আছে। আমরা এখান থেকে ফিরে গিয়ে 3-4 জন আসেনি, তাদের সবাইকে নিয়ে বসে এক জায়গায় বসে আমরা আহার করব। আমরা চলে আসলাম ছবি মোড়ার সে পাহাড় দেখে। গোমতী নদীতে 1 ঘন্টা, আনুমানিক 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো। দারুণ, খুব ভালো লাগবে। 150 টাকা টিকিট, পয়সা ওষুধ। 2-3 জন যায়নি শারীরিক অসুবিধার কারণে। এখানে আসতে কিন্তু শরীর একটু গা গোলায়। যখন আমরা গাড়িতে আসলাম, রাস্তা খুব মানে আঁকা বাঁকা রাস্তা, দার্জিলিংয়ের মতন রাস্তা, খুব সুন্দর। ওয়েদার খুব দারুণ, রোদ নেই, ফার্স্ট ক্লাস। দেখবেন এটা। ছবি মোড়ার দর্শন শেষ করে আমরা আহার করলাম। আমাদের সাথে আহার ছিল, খুব সুন্দর একটা বসার জায়গা ছিল, ওখানে বসে আমরা আহার করলাম। আহারের ভিডিওটা তোলা হয়নি, তো আমাদের কাছে সব একদম প্যাকিং করেই নিয়ে এসেছিলাম আমরা সব। তো সব গাড়ি যখন আছে নিজেদের আনতে তো কোনো অসুবিধা নেই। এই চললাম আমরা নীরমহল দর্শন করতে। এখান থেকে 1 ঘন্টা লাগবে জার্নি। নীরমহল এটাও কিন্তু খুব সুন্দর। 40 জন 50 টাকা করে, 2000 টাকা দিতে হবে ওকে। হ্যাঁ, এবার বলছে তাহলে আমরা যদি মোটামুটি সবাই মিলে 2500 দিয়ে দিই তাহলে হয়ে যাবে। চলো 100 করে যাবে। কি করা যাবে, আসছি যখন ঘুরতে। চলো ভাই, চলো বস, চলে চলো বস, বিন্দাস। নীরমহল আমরা একটু বেশি ভাড়া দিয়ে যাত্রা করতে রাজি হয়ে গেলাম, কারণ বেলা শেষ, এখন ফিরে যেতে হবে আমাদেরকে। বেশি দেরি করা যাবে না, কারোর জন্য অপেক্ষা করার সময় নেই আমাদের কাছে। এইগুলো বোটের ভাড়া হচ্ছে 50 টাকা মাথা পিছু, আপ ডাউন। কিন্তু সেখানে যেহেতু যাত্রীর সংখ্যা কম, তো আমাদের 100 টাকা দিতে হলো, নো প্রবলেম। কিন্তু আমাদের তো ফিরে যেতে হবে, অনেকটা রাস্তা এখন গিয়ে, বাড়ি গিয়ে অনেক কাজ টাজ আছে হোটেলে গিয়ে। এই জন্য আমরা দেরি করলাম না, আমরা উঠেই পড়লাম অল্প সংখ্যক, একটু বেশি টাকা দিয়ে। মোটর লঞ্চে করে যাওয়া বেশ ভালোই লাগছিল। বিকালে রোদ নেই, খুব সুন্দর। আর দূর থেকে নীরমহলটা দেখা যাচ্ছিল। 1930 সালে বানানো,
ওখানে গিয়ে দেখি ঘটনাবলী কী আছে, ইতিহাস ওখানে গিয়েই বলছি আপনাদেরকে। তো চলো, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, নাইস। একটা পুকুরের মাঝখানে, খালের মাঝখানে, খাল তো বিলের মাঝখানে ছিল নীরমহলটা। আসতে আমাদের 20 মিনিট মতন লাগলো, হ্যাঁ। এবং খুব সুন্দর জার্নি, বসার খুব ভালো ব্যবস্থা ছিল। এইখানে কিন্তু প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা, আবার এখানে টিকিট কাটতে হবে। তাহলে হিসাবটা কী দাঁড়ালো, 100 টাকা ওখানে নৌকায় আপ ডাউন, আর 30 টাকা এটা। চলো ঠিকই আছে, বাইরে বেরোতে এসেছি, একটু একটু খরচ হবেই। এটা একটা কিন্তু রাজবাড়ি, হ্যাঁ, এর একটা ইতিহাস আছে, পরে আমি ওটা দেখলাম, এখানে লেখা আছে। তা এখন আমি বলছি না আপনাদেরকে, যেহেতু আমি ভয়েস ওভার করছি, পরে আমার ভয়েস দেওয়া, তা আমি বলছি না। এই সবাই ঘুরছে, খুব আনন্দ পেয়েছে সবাই। জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, মেনটেন করা আছে ভালো, ভিতরটা বেশ সুন্দর। উপর থেকে উঠে এরিয়াল ভিউটা খুব সুন্দর ছিল, চারিপাশে জল, আর মাঝখানে একটা বিরাট রাজপ্রাসাদ। এখানে থাকার ঘর, শোয়ার ঘর, নাচের ঘর, খাওয়ার ঘর সব আছে ভিতরে। রাজার ব্যাপার তো সুতরাং ব্যাপার স্যাপার তো একটু রাজকীয় হবেই। তবে কি রাতের বেলা এর দৃশ্য কিন্তু আলাদা, রাত্রে কিন্তু লাইট জ্বলে, রাতে নৌকা চলে না, দূর থেকে দেখা যায় নীরমহলটা। তো রাতে তার আমাদের দেখা হবে না, আমরা তো ফিরেই যাবো এখান থেকে আবার আগরতলা। চলো একটু ভালোভাবে দেখছিলাম আমরা ঘুরে ঘুরে সব। আর এই যে উপর থেকে দেখো, ওই যে আমরা যে ঘাটে নেমেছি, সেই নৌকা ঘাটটা দেখুন। আপনি যদি ত্রিপুরা বেড়াতে আসেন, তাহলে আপনাকে তো নামতে হচ্ছে আগরতলা, ত্রিপুরা ক্যাপিটাল রাজধানী। আপনাকে এখানে 3 নাইট 4 ডে স্টে করতে হবে। 4 রাত্রি 3 দিন স্টে করতে হবে। এই যে নীরমহল, তারপরে এই এলাকা উদয়পুর সাইডে যে আপনার প্লেসেস আছে, সেগুলোকে দেখি একটা দিন আপনার সারাটা দিন লেগে যায়। গাড়ি রিজার্ভ করতে হবে। আর আগামীকাল আমরা যাব ঊনকোটি, ওটার জন্য একটা দিন লাগবে বললো, একটা দিন সারাটা দিন লেগে যাবে। একটা দিন আপনার লোকাল সাইট সিন, হ্যাঁ লোকাল সাইট সিন, এইভাবে আপনার 3টে দিন লাগবে। তো 3 দিন হলে 4 রাত আপনার হয়ে গেল। প্রোগ্রামটা এরকমভাবে সেট করবেন। তারপরে এখান থেকে আবার সরাসরি যেরকম আমরা কাঞ্চনজঙ্ঘা আসলাম, কাঞ্চনজঙ্ঘার টিকিট কেটে ব্যাক করে যাই। যেখানে এখন আছি এটা হচ্ছে নীরমহল, জলের মাঝখানে একটা মহল। 1930 সালে ত্রিপুরা রাজা বানিয়েছিলেন। 1930 মানে বুঝতে পারছেন, ইংরেজ শাসন ব্যবস্থা তখন পরাধীন ভারত। সুতরাং ইংরেজদের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলা এবং একটু সাবধানে থাকা, যাতে তারা আক্রমণ না করে, এইসব ব্যাপার ট্যাপারকে মাথায় রেখে এই মহলটা তৈরি করা হয়েছিল, যাতে চট করে আক্রমণ না করতে পারে। ত্রিপুরা তৎকালীন রাজা, শেষ রাজা, উনি ছিলেন শেষ রাজা যিনি এই মহলটা বানিয়েছিলেন। ওয়াচ টাওয়ার করেছেন, অতিথিদের থাকার ঘর আছে, ড্যান্সিং রুম আছে, বেডরুম আছে, সব কিছু আছে। সব সুযোগ সুবিধা দিয়েই এই পুরো মহলটা উনি তৈরি করেছিলেন। 10 লক্ষ টাকা ব্যয় 1930 সালে, সেই সময়। আর চারিপাশে দেখুন গ্রাম এখন, আর মাঝখানে একটা বিরাট জলাশয়, তার মাঝখানে নীরমহল। রাতের আলোতে কিন্তু এখানে আলোকসজ্জা হয়েছে, কিন্তু এটা তার দেখার উপায় নেই। রাত্রেবেলা খুব সুন্দর লাগবে দেখতে, এটা জলের মধ্যে। মহল দর্শন শেষ, এখন আমরা যাব কসবা কালীবাড়ি। দর্শন করে আমরা বাড়ি ফিরে যাবো, ঘরে ফিরে যাবো। চলো, আজকেও মনে হচ্ছে আমাদের রাজবাড়ি আর দেখা হলো না। 5টার সময় রাজবাড়ি বন্ধ হয়ে যায়। আগামীকাল টার্গেট নিতে হবে। সন্ধ্যা 6টা। এখানে দিনও হয় তাড়াতাড়ি, রাতও হয় তাড়াতাড়ি। আমরা এসেছি কসবা কালী মন্দির দর্শনে। আর এই পাশে একদম বাংলাদেশ বর্ডার, এই যে বাংলাদেশের তার কাটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কালীবাড়ি দর্শন করব। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে দেখো বাংলাদেশে, এই যে বর্ডার, নো এন্ট্রি। একবারে বাংলাদেশের বর্ডারের গায়ে লাগানো কসবা কালীবাড়ি মন্দির। আগরতলার থেকে দূরত্ব 1 ঘন্টার রাস্তা। একদম চারিদিকে পুলিশ। এই সময় বাংলাদেশে দারুণ অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, এই জন্য পুলিশের পাহারা। আর ওই পারে লাইট জ্বলছে, ট্রেন যাচ্ছে, এগুলো সব আমরা দেখলাম। কিন্তু সারাদিন আমরা দৌড়ের পর ছিলাম, এখানে একটু বসলাম সবাই মিলে,
এটাই আমাদের শেষ, আজকের দিনের শেষ সফর। ওই জন্য সবাই একটু আরাম করে বসে টসে তারপরে আমরা এখান থেকে চাটা পান করে বেরোলাম। 5/2025। আপনার নাম কি বস? গৌরদাস। গৌরদাস। আজকে এইদিকে হ্যাঁ 5/2025 তারিখ আমরা চললাম আজকে 59, আপ ডাউন প্রায় 350 কিলোমিটার রাস্তা। 350-400 কিলোমিটার রাস্তা হবে আপ ডাউন। দেখা যাক দেখি কি হয়। কিলোমিটারের তারটা একটু দেখে নাও। দেখে নিচ্ছি, সব জিরো, দুটাই জিরো করে দিয়েছি। কত হবে? চলো, আজকে আমাদের 59, আজকে শেষ দিন, অন্তিম দিন ত্রিপুরাতে। আগামীকাল সকালে আমাদের ট্রেন। গতকাল আমরা খুব ভালো ঘুরেছি, খাওয়া দাওয়া বেশ সুন্দর হচ্ছে, ফার্স্ট ক্লাস। এখন অবধি সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, খরচাপাতিও ঠিক আছে। ঠিকই আছে, হ্যাঁ সব ঠিক আছে। সব। আর আমাদের দিতে হচ্ছে না এখন। হ্যাঁ এটাও ঠিক আছে। না, ওটাই এখন অবধি পয়সা করে কোনো গল্প নাই কারোর সাথে, এখন সব চলছে ঠিক আছে। চলুন সাথে থাকুন। আজকে মে দিবস, একটা ভালো দিন। এই দিনে আমরা বেরিয়েছি। গতকাল অক্ষয় তৃতীয়া ছিল, ওইটা দিনও ভালো ছিল। লক্ষ্মীনারায়ণ দেবব্রত। এই যে দেখো লক্ষ্মীনারায়ণ বাড়ি, হ্যাঁ দেবতা বাড়ি মন্দির, এটাও দেখে নিতে হবে আমাদের। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির, এটাও দেখে নিতে হবে। এইগুলি দিয়েছে, এগুলো দুই একটা ছোটোখাটো মন্দির টন্দির দেখা হয়নি। আমরা বাইরে বাইরে ঘুরলাম। তাহলে আজকে এসে দেখি রাজবাড়িটা ভিতরে ঢুকা হলো না, প্রবেশ করা হলো না। আজকে দেখা যাক, চেষ্টা করে। আর যেটাই না আগরতলার কানসাপট্টিতে আমাদের হোটেল, সেইখানে এসে গাড়ি দুটো দাঁড়ালো, সুন্দর দুটো গাড়ি, টয়োটা ট্রাভেরা গাড়ি, দুটো গাড়ি রিজার্ভ করেছিলাম। আর এই যে যাওয়ার পথে দেখো, আগরতলার শহরের উপর দিয়ে যাওয়ার পথে রাজবাড়ি দেখা যায়, বিভিন্ন মন্দির দেখা যায়। ওগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম আগরতলা থেকে। আজকে আমাদের যাত্রাপথ কিন্তু 59। সব ভোরবেলা রান্না করেছি, ঘুম থেকে উঠে রান্না টান্না করে আহার নিয়ে নিয়েছি। আমাদের প্যাকিং সব আহার নেওয়া হয়ে গেছে। এই কাজটা কিন্তু আমাদের একটু হোটেলে চুপচুপ করে করতে হয়, হোটেলে বললে করতে দেয় না। আমরা বাজার করি, বাইরের থেকে বাজার টাজার করে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে হোটেলের ঘরে রান্না করি। দুটো ইন্ডাকশান কুকার আছে, রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। আবার ত্রিপুরা নিয়ে আসান। ত্রিপুরার অর্থকারী ফসল হচ্ছে রাবার। মানে এখানে রাবার চাষ করে মানুষ কিন্তু তাদের জীবিকা অর্জন করে। এই দেখুন, আমরা এখন আসছি একটা রাবার গাছ দেখতে, কীভাবে রাবার সংগ্রহ হয়। এই পুরো রাবারের বাগান। এই যে দেখো কীভাবে সংগ্রহ হচ্ছে রাবার। এই যে সব গাছের মধ্যে এরকম কিন্তু বাঁধা রয়েছে। রসটা বের হয়। হ্যাঁ, এই যে সব গাছের মধ্যে বাঁধা রয়েছে। ও নাইস, দেখো একজন এখানে রাবারের পরিষ্কার করছে, সাফাই করছে। তোর সাথে কথা বলি, দেখি। দারুণ, দেখি কি হচ্ছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, দেখা যাক দেখা যাক। এই পুরো রাবার বাগান। কী করছে ভাই এখানে, দেখি কি হচ্ছে। এটা পরিষ্কার হচ্ছে। ওই দেখো এই দেখো আসছে। এটা সংগ্রহ হয়ে গেছে? না না, সংগ্রহ হয়েছে। ও কেটে দিলা? ও নাইস। এই যে দেখি দেখি দেখি, এই যে বাহ। ও হো হো, এটা কতদিন পড়বে? এটা 10 থেকে 15 মিনিট পড়বে, তারপর বন্ধ হয়ে যাবে? হুম, বন্ধ হয়ে যাবে। তারপর তুমি সংগ্রহ করবা? সংগ্রহ করে নেব। তারপর তারপরে ও ঘরে নিয়ে যাবো। হ্যাঁ, এসি দিয়ে বসাবো। কি করবা? এসিটা সেটা এসি হ্যাঁ। দিয়ে বসাই, সেটা তারপর মেশিনে ডলে শীত করবো। তুমি বানায় নিবা সিট, বাড়িতে হয়ে যাবে? হ্যাঁ, মেশিন আছে। ও হো, আর এই সব এই মানে অল্প অল্প কালেকশন হবে তো, বেশি হবে না তো? এখন অল্প। সিজন হলো আপনার ভাদ্র আশ্বিন থেকে আমার একদম ফুল বাটি, একদম বাটি ভরে যাবে? হ্যাঁ, তাই ভরে যাবে। বাহ, ফুল গাছ ভরে যাবে, আবার লাগবে আরেকটা। তোমার কয়বার আসো দিনের মধ্যে, কয়বার দেখতে আসো? ওই তো সকালে আসছি, একদম ভোর 5টা। কাটা শেষ হয়ে যাবে না। আমার এখান থেকে ওই রাস্তা একদম পুরা কেটে। ও সব কেটে দিলা না? আবার কালকে আবার কাটবা? কালকে না, কালকে আবার এই সাইড। এটা কয়দিন পড়বে? একদিন পর পর। একদিন পর পর? বাহ, ওই জায়গাটাই কেটে যাওয়া সমানে। গাছটা অনেক পুরানো হয়েছে, বুঝছেন না? ভালো গাছ ছিল এমন চামড়া হলো।
ও এই মুছে আমরা আচ্ছা, চারবার কাটতে হবে এখন ওইটা কেটে গেছে কাটারি 20 বছর ধরে কাটা হয়েছে ওইটা ছেলে। ও ওই দেখো কেমন। আপনারা বাসা কোন জায়গা? অর্থ মানে আর্থিক ব্যবস্থা, মানুষের ত্রিপুরার মানুষের আর্থিক ব্যবস্থা উন্নতির সব থেকে বড় যে উপাদান সে হচ্ছে রাবার চাষ, ল্যাটেক্স। হ্যাঁ, এরা নিজেরাই রাবারের শিট তৈরি করে, বাইরে পাঠায়। হ্যাঁ, দারুণ, একদম দেখার মতো বড় বড় রাবারের বাগান আছে, বিরাট বিরাট বাগান আছে। চলুন, আর ত্রিপুরা চারিদিকে গাছপালা ভর্তি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যে আজকে জার্নি করছি, ইনফ্যাক্ট আমাদের নেচারকে দেখা হবে আর কি, এই সুযোগে নেচারটাকে একটু দেখে নেব। ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্য দেখাই আমাদের মূল উদ্দেশ্য, ওই জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। এই যে আমাদের গাড়ি 9 টাকা পার কিলোমিটার ভাড়া, আর 900 টাকা হচ্ছে ওর এককালীন। আজকে আমাদের গাড়ির ড্রাইভার গৌরদাস বাবু, ফার্স্ট ক্লাস। আমরা রাস্তায় একটু ব্রেকফাস্ট প্রায় 60-70 কিলোমিটার আসলাম। তবে আপনাদের বলি, ঊনকোটি যাওয়ার কিন্তু আর একটা রাস্তা বলি, আপাতত মনে হচ্ছে ওই রাস্তাতে আসলেই ভালো। সেটা হচ্ছে আগরতলার থেকে ট্রেন ধরে একটা স্টেশন আছে, ওই স্টেশনের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওইখানে নামতে হবে এবং ওখান থেকে 40 মিনিটের রাস্তা অটো টটো যায়। ওটা মনে হচ্ছিলো বেটার হতো। এখানকার রোড নিউ কনস্ট্রাকশন হচ্ছে, এই জন্য রাস্তা একদমই ভালো না, বেশ অনেকটা রাস্তা খারাপ আছে। আমাদের গাড়ি আসতে খুব অসুবিধা হচ্ছে। গাড়ি রিজার্ভ করেছি যদিও আমরা, কিন্তু মনে হচ্ছে এখন সবাই বুঝতে পারছি যে ট্রেনে করে গেলেই ভালো হবে। এখানকার প্ল্যানিংটা একটু অন্যরকম করে নিতে হবে। হ্যাঁ, সেটা আমি বলবো, ব্লগে বলবো। আপনার ত্রিপুরা বেড়াতে আর 25-30 কিলোমিটার, 30 কিলোমিটার মতো না এখান থেকে ঊনকোটি? হ্যাঁ, 30-40 কিলোমিটার। চলো, খুব বেহালা বাড়ি, ছোট্ট গ্রাম একটা। হ্যাঁ, দারুণ। আমরা এখানে একটু বেহালা বাড়ি, ঠিক আছে, এই তো খোয়াই ত্রিপুরা বেহালা বাড়ি। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করলাম। আমাদের ব্রেকফাস্ট কিন্তু ফ্রুটস। এবার ফ্রুটস প্রথমে নিব, তারপরে যদি কিছু খেতে ইচ্ছা করে। এই যে এখানে, হ্যাঁ, 500 করে দুই জায়গায় নিয়ে কত করে? 150 টাকা কিলো মাত্র? হ্যাঁ, এই 120 টাকা করো। বললাম তো তাই, 120 টাকা করো। এক পয়সা কম হবে না? তাহলে 500 নে, 500 নে, বেশি নিস না। 500 নে। 500 নিব, তাহলে 500 দেয়। আমি নিচ্ছি, এক জায়গায় ওখানে নিতে দেন। আমি নিচ্ছি সব এক জায়গায় নেব। হ্যাঁ, আমাদের সারাদিন যা খরচ হয় হ্যাঁ, সেগুলো এক হাত থেকে করা হয়, তারপরে সেটা আমরা হিসাবে লিখে রাখি, তারপরে সবাই মিলে ডিভাইড করে দিই। ওইটা তারপরে আমের একটা ছোট্ট দোকান। আমাদের ওখান থেকে বললো, ওই যে ওখানে ছিলাম, ওদের ফাইন। ওখানে বললো যে অবশেষে আমরা ঊনকোটি আসলাম। 4 ঘন্টা, এই যে ডাকছে দেখো, 4 ঘন্টা জার্নি করে, 4 ঘন্টা গাড়িতে এসে অবশেষে আমরা ঊনকোটি এসে পৌঁছালাম। ত্রিপুরার থেকে, আগরতলা থেকে, আগরতলা থেকে 4 ঘন্টা রাস্তা, মাঝখানে আধা ঘন্টা ব্রেক ছিল। 3.5 ঘন্টা জার্নিছে। এক নাগারে তো 3.5 ঘন্টা আসা যাবে না। হরে কৃষ্ণ। একটা পাহাড়ি এলাকা, দেখি এখানে দেখার কি আছে। ড্রাইভার, হ্যাঁ, এই তো সব আছে। চলো দেখি এখানে সুন্দরভাবে সাজানো। এই দেখি, এই আমাদের সাথে আজকে আহার আছে। আমরা এগুলো দর্শন করে, আহার করে তারপরে বেরিয়ে যাব। আজকে গাড়িতে খুব একটা প্রবলেম হয়নি কারো। তবে রাস্তাটা কিন্তু একটু বেশ অনেকটাই রাস্তা, তাই না নিখিলবাবু? অনেকটাই রাস্তা। এইদিকে আসো। হ্যাঁ, কি লেখা আছে? সারক, এই বাংলায় পড়ি। ভাস্কর্য এবং পাথরে খোদিত ঊনকোটি তীর্থ জেলা, ঊনকোটি তীর্থ জেলা ঊনকোটি, স্থান ঊনকোটি। ঊনকোটি বিখ্যাত তার প্রকাণ্ড পাথরের খোদিত হিন্দু দেবদেবতার আকৃতির জন্য। সহজ কথা, ঊনকোটি মানে হলো কোটির থেকে এক কম, যার খুব গুরুত্ব আছে। স্থানীয় শৈবদের মধ্যে কিংবদন্তি জানা যায় যে ভগবান শিব কাশী যাওয়ার পথে এই স্থানে রাত্রিবাস করেছিলেন এবং তার সঙ্গের অন্যান্য দেবতারা বলেছেন সূর্যোদয়ের পূর্বে নিদ্রাভঙ্গ করে কাশীপথে যাত্রা শুরুর কথা। কিন্তু একমাত্র ভগবান শিব ছাড়া আর কারোরই নিদ্রাভঙ্গ হয়নি এবং তিনি তখন বাকি সকল দেব দেবতাকে অভিশাপ দিয়েছিলেন পাথরে পরিণত হয়ে যাওয়ার জন্য।
এই কিংবদন্তি স্মৃতিরক্ষার্থে ঊনকোটি একটা পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। বিভিন্ন ধরনের দেবী দেবতাদের মূর্তি খোদিত আছে পাহাড়ের গায়ে। উল্লেখযোগ্য আছে শ্রেণীবদ্ধভাবে অনুতপ্ত ভগবান শিব, পার্বতী এবং গঙ্গার বিশাল আকৃতিবিষ্ট মাথা, শিব এবং পার্বতী যেন কিরীটি এবং কিরীটির মতন বিষ্ণু এবং হিড়িম্বার প্রতিমা ইত্যাদি। আরও কিছু উল্লেখযোগ্য ছবি বলা যায়, যেমন দুটো দণ্ডায়মান হস্তির মস্তিষ্কের মাঝে অবস্থিত গণেশের মূর্তি কিন্তু এখানে শারীরিক গঠন অপেক্ষাকৃত অনেক ক্ষীণ এবং পুরাণের বর্ণনা নয়। এছাড়া অনেক টুকরো টুকরো কিছু ভাস্কর্য স্থানে স্থাপত্য এটি করে যে প্রাচীনকালে এখানে একটা অনেক পৌরাণিক কোনো মন্দির ছিল। চলো উড়িয়ে শালা, হায় পাগলা, কি অবস্থা, এ কি তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ সব ব্যবস্থা আছে। তা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ এটা দারুণ জিনিস। তাহলে কি অপূর্ব ব্যাপার। হ্যাঁ আরিশা প্রাকৃতিক দৃশ্য কিন্তু দারুণ। ওই চলো এখানে উঠা ওখানে উঠা, দারুণ। মূর্তি গায়ে লেখা নিষেধ, ডোন্ট রাইট অন দ্য স্কাল্পচার। পাথরের গায়ে খোদাই করা মূর্তি, অদ্ভুত ব্যাপার। এ কি, কে করেছে এগুলো? হ্যাঁ অদ্ভুত ব্যাপার সত্যি। এখানে একটা ছোট্ট পূজার ব্যবস্থা করা হয়েছে, পুজো চলছে। ঝর্ণার জল আস্তে আস্তে ধীরে ধীরে প্রবাহিত, আর এদিক ওদিক অনেক কিছু দেখার আছে, সব এগুলো আমরা দেখব। এখন আমরা এখানে ঘন্টাখানিক সময় নিয়েছি, তারপরে বেরোবো। চলো দেখি একটু। শিব দুর্গা গণেশ কোনটা কোনটা দেখাও, কোনটাকে? ও শিব দুর্গা গণেশের পুজো হচ্ছে, বাহ ফার্স্ট ক্লাস। এদিক দিয়ে কোথায় যাবো উঠে? ব্রহ্মমষ্টি মহেশ্বর আর ও ওই উপর দিয়ে পেয়ে যাবো না? চলো চলো। হ্যাঁ নন্দী মহারাজ, আরে হ্যাঁ মেন জায়গা এই যে নন্দী মহারাজ। ঠিকই এভাবে পাথর কেটে কারা করেছে এগুলো ভাবলে অবাক লাগে। হ্যাঁ এখানকার একটু ছোট্ট গল্প বলেন তো। কি নাম আপনার? আমার নাম জয়দেব বর্মা। জয়দেব বর্মা। আপনি এখানে পূজা অর্চনা করেন না? ও একটু ছোট্ট গল্প বলেন তো। তো গল্প কি, হয়তো সেরকম জেঠা বাবা তারা সেরকম পাইছিল, এমনি পাথরও পাইছিল সত্য যুগ থেকে। এখানে সবসময় এই টুরিস্ট আসে না? আমরা তো আজকে থেকে না, আমরা 4 সিঁড়ি চলতেছি। আমার জেঠা বাবা গেছে এক জীবন, ভাদু গেছে এক জীবন, বাবা গেছে ওখানে এক জীবন, বাবা গেছে এখন তুমি করতেছো, তখন আমি করতে আসি। আমরা 4 সিঁড়ি আমরা বসবাস করি। হ্যাঁ সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হচ্ছে উপরে। এখানে বোঝা যাবে যে তোমার হার্টের কত জোর আছে। হ্যাঁ ফাইন, চলো। হার্টকে মজবুত রাখতে গেলে কি করতে হবে? রোজ এক্সারসাইজ করতে হবে। হার্ট নর্মাল যে বিট আছে, প্রতিদিন নর্মাল যে কাজ করে তার কার্যক্ষমতাকে একটু বাড়াতে হবে। অর্থাৎ কোনো একটা সময়, দিনের কোনো একটা সময় সেই জন্য একটু বেশি কাজ করে, এবং সেটা অবশ্যই এক্সারসাইজ ব্যায়ামের মধ্যে দিয়ে এই কাজটা করতে হবে, তাহলে হার্ট সুস্থ থাকবে। হ্যাঁ ওকে ফাইন। ওই চলো আমরা উপরে যাই। হ্যাঁ আর অর্জুন গাছের ছাল সপ্তাহে 1-8 দিন বয়েল করে খাওয়া যেতে পারে, এটা খুব ভালো হার্টের জন্য। এক্সারসাইজ, একটু জগিং, একটু সূর্য নমস্কার, এগুলো করলে নিয়মিত হার্ট ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ ফাইন। আর কোনো নেশা করা যাবে না, এই ধূমপাট টুমপাট করলে কিন্তু হার্টের 12টা হয়ে যাবে। ওইদিকে সবাই সাপ। এখানে একটা সুন্দর মন্দির, হরে কৃষ্ণ। ফাইন। একটা সংগ্রহশালাতে বেশ কিছু মূর্তি রাখা আছে, দারুণ কিছু মূর্তি এখানে
যত্ন করে রাখা হয়েছে। পুজো আচ্ছা চলছে না? বাহ, গণেশজির পুজো। এই পাথরটা কি এখানে পায়ের ছাপ? বিষ্ণুর পায়ের ছাপ। আরে মহাদেব, এদিক দিয়ে নামা যাবে না? না, ধরো দান ধ্যানে নগেন বাবুর খুব মন। হ্যাঁ, সব জায়গায় একটু একটু দান করছে। চলো, হ্যাঁ 10-20 টাকা দেওয়া যেতে পারে, নো প্রবলেম। আসো, বাকিটা কই? হ্যাঁ, হার্টের অবস্থা, হার্টটাকে ঠিক রাখতে গেলে একটু হাঁটা চলা করতে হবে। এই তুমি এখানে জয়ন্তবাবু বসে আছে, আমাদের মেন লিডার, টিম লিডার। ইনি একটা ফটোগ্রাফি করার জন্য আমাকে দিলেন। সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, গাড়িতে আসলাম, খাওয়া আহার করালেন, করিয়ে আমাদের 19 কোটি দর্শন করাবার জন্য আসলেন। আমরা 19 কোটি না আসলে জানতেই পারতাম না যে 19 কোটিতে কী আছে, প্রাচীন নিদর্শন। এখানে সেই অজন্তা ইলোরা যেরকম আর্ট আছে, এরকম সেম এখানে আর্ট আছে। কত বছর আগে সেটা কেউ বলতে পারছে না। অজন্তা ইলোরা বলছে 800 বছর আগে, কিন্তু এখানে কেউ বলতে পারছে না যে কত বছর আগের। পাথর কেটে কি সুন্দর সুন্দর বানানো না? হ্যাঁ, জয়ন্তবাবু অজন্তা ইলোরার মধ্যে যেমন গুহা কেটে বানিয়েছে, এখানে সব পাথর কেটে বানিয়েছেন, কোনো পাথর বাদ নাই, যে পাথরের মধ্যে কোনো মূর্তি নাই। নিখিল বাবু বয়স কত? নিখিল বাবু 71। উপেন বাবু বয়স কত? 73। হরে কৃষ্ণ। সুনীল বাবু বয়স কত? 67। সব সিনিয়র সিটিজেন কেমন আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা যাচ্ছেন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, এই করে বেড়াচ্ছেন। যোগ, নিয়মিত যোগ অভ্যাসের ফল দেখেন এরা সব। হ্যাঁ, যোগ করলে নিয়মিত রোগ থেকে মুক্ত হওয়া যায়। এটা কিভাবে যে মানুষকে বোঝায়, সবই বোঝে মানুষ, কিন্তু বুঝেও না বোঝার মতো ভান করে, অবুঝের মতন থাকে মানুষ, আর তার ফলস্বরূপ রোগে ভুগছে মানুষ। হ্যাঁ, যে সময় ঘোরার বয়স, হ্যাঁ যখন ঘোরার বয়স, আনন্দ করার বয়স, তখন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে গিয়ে স্টেন লাগাচ্ছে, হ্যাঁ হার্টের অপারেশন, সুগারের ওষুধ খাচ্ছে, এই করে বেড়াচ্ছে মানুষ। ধৈর্য আছে মানুষের, ধৈর্য কাঁঠাল ঘটেছে গাছের মধ্যে, ফার্স্ট ক্লাস। এই জায়গাগুলো কিন্তু ধ্যানের জায়গা, তাই না? একদম নিস্তব্ধ জায়গা, শুধু কিছু পাখির আওয়াজ আছে, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। গেল না উপরে, শরীরটা একটু ভারী হয়ে গেছে, ওই জন্য চলতে ফিরতে একটু অসুবিধা, কষ্টই হয়। আপনি বয়স কত? 52। আর কত ওজন? প্রায় 70-এর কাছাকাছি। 70 বেশি হবে গো। বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, বেশি। যাই হোক, ঠিকই আছে, তাও ভালোই ঘুরে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনের জোরটা আছে। আমাদের মনের জোরের অভাবে তো 4-5 জন আসলোই না আজকে। হ্যাঁ, এরা তাও আসছে ঘুরতে। কি বলে গণেশজির মূর্তি এইভাবে পাথরকে কেটে কেটে কে যে বানিয়েছে, ও ধৈর্য আছে, বাপ রে বাপ। সে কোন সময় হয়তো এসে বানিয়েছে কেউ এসে। হ্যাঁ, বাপ রে বাপ, কী অবস্থা। চলো আমরা নিচে নামি আস্তে আস্তে। এখানে সরকারি তরফে সিঁড়ি টিড়ি বানিয়ে দেওয়া আছে, খুব ভালো। এটা উঠতে টুটতে সুবিধা হচ্ছে, ফার্স্ট ক্লাস। কোনো প্রবেশ মূল্য নাই, জাস্ট নামটা এন্ট্রি করে আমরা চলে আসলাম। এই যে গণেশজির মূর্তি, ফাইন, খুব ভালো লাগবে। এই জায়গাটাকে মিস করবেন। 59 আসতে গেলে আপনাদের বলে দিই, আগরতলা থেকে ট্রেন, হ্যাঁ আচ্ছা, এই তো 59 আসতে হলে আগরতলা থেকে ট্রেনেও আসা যায়, ধর্মনগর স্টেশন। ওখানে নেমে ওখান থেকে 20 কিলোমিটার টোটো পাওয়া যায়, দেখে আবার ট্রেন ধরে আগরতলা চলে গেলে হবে। ওটাই বরঞ্চ সুবিধা হবে, এতে পয়সা বাঁচবে আর শরীরের ধকল হবে না। শরীরে ধকল আছে, রাস্তা এখনও পুরোপুরি তৈরি হয়নি। হ্যাঁ, 4 লেন রাস্তা,
বা ভালো রাস্তা হয়নি, বেশ কিছুটা রাস্তা প্রায় 30% রাস্তা খারাপ আছে, তাতে বেশ ধকল আছে শরীরে। আর 4 ঘন্টা গাড়িতে জার্নি করা কাহিল হয়ে যায় শরীর। হ্যাঁ, তো আমরা সাথে খাবার টাবার নিয়ে এসেছি, এগুলো এখন ভোজন করব, করে বেরিয়ে যাবো। ওকে, আজকে আমাদের একটু রাজবাড়ি দর্শন করতে হবে। আমরা রাজবাড়ি দর্শন এখনও পর্যন্ত করতে পারিনি আগরতলায়। আগামীকাল সকালে আমরা বেরিয়ে যাবো 9টা সাড়ে 9টার সময়। 11:15-তে আমাদের ট্রেন, আমরা যাব শিলচর। ফাইন, চলুন। আজকে হচ্ছে 1 মে 1/5/2025 তারিখ। এই মুহূর্তে আমরা ত্রিপুরার ঊনকোটি জেলার ঊনকোটি নামক একটি পর্যটন স্থল দেখার জন্য এসেছি। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। নির্জন পরিবেশ, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, ফার্স্ট ক্লাস। এই রাস্তা আছে চতুর্মুখ লিঙ্গ। চলো একটু দেখি, ও একটু চতুর্মুখ লিঙ্গ একটু দেখে আসি, দেখি। আসো আসো আসো, কই এদিকে। সুন্দর চারিদিকে গাছপালা, একদম একদম বাংলাদেশের অ্যাটমসফিয়ার। আমরা যারা বাংলাদেশে যাইনি বা যাওয়ার আগামীতে আর সুযোগ নেই, তারা দুধের স্বাদ ঘোলে মিটাতে পারেন ত্রিপুরায় এসে। খুব ভালো জায়গা, একদম নিশ্চিন্তে আসুন এখানে। গরিবরথ এক্সপ্রেস ডাইরেক্ট আগরতলা আসছে, আইদার কাঞ্চনজঙ্ঘা শিয়ালদার থেকে ধরে আপনি চলে আসুন, একদম নিশ্চিন্তে আসুন। মানুষ এখানে খুব ভালো, খুব হেল্পফুল, কথাবার্তা খুব ভালো, থাকার কোনো অসুবিধা নেই। 3 দিন 4 দিনের সফর খুব আরামে করতে পারেন। এই যে আমরা চলে আসলাম চতুর্মুখ শিবলিঙ্গের কাছে। এই যে এই পাথরের মূর্তিগুলোকে এদিক ওদিক থেকে কালেক্ট করে জায়গায় জায়গায় বসানো হয়েছে একটু অ্যাট্রাকটিভ করার জন্য জায়গাটাকে। এই এদিকে আরও যাওয়া যাবে, আমরা যাব না। 4 মুখী শিবলিঙ্গ, ও হো, বানিয়েছে কীভাবে দেখো। হ্যাঁ, পরিবেশ রক্ষায় কিন্তু সবাইকে যত্নশীল হওয়া দরকার। গেটে কত করছে আমাদের, প্লাস্টিকের বোতল টোতল নিয়ে যেতে দিচ্ছে না। আর এই তাও দেখো এখানে প্লাস্টিকের বোতল ফেলেছে, কতগুলো অসভ্য ভারতবাসী, ইতর ভারতবাসী, যাদের কাজ হচ্ছে সর্বত্র নোংরা করা। হ্যাঁ, আমি 2টো বোতল হাতের কাছে পেলাম, এই 2টো নিয়ে যাচ্ছি, গেটে দিয়ে দিব। বলে কি তোমরা দেখছো এগুলো, একটু দেখো, খেয়াল করো। আর এই যে দুপুরে আহারের জন্য একটু পাতা কাটলাম, অল্প একটু প্রাকৃতিক থালা, প্রকৃতি যে থালা দিয়েছেন সেই থালা একটু আহার করব। চলো। কোনো ধর্মীয় চর্চা হচ্ছে নাকি রাজনৈতিক চর্চা? হ্যাঁ, এখানে রাজনৈতিক চর্চা চলবে না। এই তো এই ফিউজ করে সুন্দর খাবার, খিচুড়ি আর একই শাকের তরকারি।